রাজধানীর ভিতরে এটা আমাদের জন্য আসলে একটা লজ্জার বিষয় যে একেবারে অবহেলিত এবং সব ধরনের অপরাধ এই ঢাকা ৪-এর ভিতরে আছে। এলাকায় দীর্ঘদিন পর্যন্ত গ্যাসের সমস্যা আছে। এমন এলাকা আছে যে ১ বছরে একদিনও গ্যাস আসেনি। এখানে কিশোর গ্যাংয়ের বেশ মানে প্রকোপ তাদের এটা খুব বেশি এখানে দেখা যাচ্ছে। বাসাবাড়িতে আমি দেখেছি যে পানি, ময়লা পানি বের হচ্ছে, কালো পানি, যেটা ব্যবহার করার পুরোপুরি অনুপযুক্ত। এটাকে বন্ধ করার অল্টারনেটিভ আর কোনো ওয়ে আমার দৃষ্টিতে নেই। ৫ বছরের জন্য যেই পরিমাণ বরাদ্দ হয়, দেখা গেছে ওই রাস্তা মেরামতের পরে ১ বছরও হয় না, ৬ মাস পরেই ভাঙা শুরু হয়ে যায়। করাপশন দূর করা ছাড়া সম্ভব না, এই জন্য দরকার সৎ নেতৃত্ব। যে আমার ঢাকা ৪ হচ্ছে ৯টি প্রশাসনিক ওয়ার্ড, ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ এবং ৬১। এটা নিয়ে হচ্ছে ঢাকা ৪ আসন। এখানে বাংলাদেশ জামায়াত ইসলামী, এখানে আমাদের সংগঠন আলহামদুলিল্লাহ মজবুত, শক্তিশালী। আর আমি ব্যক্তিগতভাবে এলাকাতে সে ১৯৮৯ সাল থেকেই এই সংগঠনের সাথে আছি, সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছি। এই এলাকার অনেক মানুষের সাথে আমার উঠা বসা দীর্ঘদিনের। বলতে গেলে আমি এই এলাকারই সন্তানের মতো। এর উপরে এদেশের এই এলাকার মানুষের সাথে আমাদের উঠা বসা, আমাদের জনশক্তিদের মোয়ামেলাত, সব কিছু মিলিয়ে এই মানুষের সাথে যে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, তাদের সাথে তাদের বিভিন্ন সময়ের আমরা যে তাদের পাশে দাঁড়িয়েছি, সব সময় তাদের পাশে ছিলাম, সমাজকে নিয়েই আমরা যেহেতু চলি, এজন্য আমরা আশাবাদী যে মানুষ জামাত ইসলামীকে ভালোবাসে, জামাত ইসলামীকে পছন্দ করে এবং জামাত ইসলামের ভিতরে যে সততা, যোগ্যতা, দক্ষতা রয়েছে, এটাও তারা বিশ্বাস করে। এবং বাংলাদেশ আজকের যে অবস্থায়, বিশেষ করে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, যে অন্যায় জুলুম যেগুলো চলছে, এর থেকে মানুষ পরিত্রাণ চাচ্ছে। ঢাকা ৪ মূলত ঢাকা বাংলাদেশের রাজধানীর ভিতরে এটা আমাদের জন্য আসলে একটা লজ্জার বিষয় যে একেবারে অবহেলিত এবং সব ধরনের অপরাধ এই ঢাকা ৪-এর ভিতরে আছে। এভাবে একটা একটা করে বললে তো আসলে তালিকা অনেক দীর্ঘ। প্রধান সমস্যা এখানে এখন আমরা যখন ময়দানে মানুষের মুখোমুখি হয়েছি, তাদের কাছে প্রত্যেক জায়গা থেকেই একটা বিষয় সবচেয়ে বেশি আসছে, সেটা হলো এলাকায় দীর্ঘদিন পর্যন্ত গ্যাসের সমস্যা আছে। এমন এলাকা আছে যে ১ বছরে একদিনও গ্যাস আসেনি, এটা একটা সমস্যা। এরপর সেকেন্ড সমস্যা হচ্ছে মাদক। থার্ড হচ্ছে আপনার এখানে কিশোর গ্যাংয়ের বেশ মানে প্রকোপ তাদের এটা খুব বেশি এখানে দেখা যাচ্ছে। এরপরে যদি বলি যে ডেভেলপমেন্টমূলক কাজের ভিতরে রাস্তাঘাট ভাঙ্গাচুরা, বেশিরভাগ রাস্তাই ভাঙ্গাচুরা। এই পর্যায়ে রাস্তায় একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি উঠে যায়, মানুষ চলাচলের অনুপযুক্ত হয়ে যায়। এই পর্যায়ে আপনার পানি তো মানুষ ওয়াসার পানি তো আসলে পান করার অনুপযোগী, এটা যেমন আছে, তার পাশাপাশি এই এলাকাতে এমন বাসাবাড়িতে আমি দেখেছি যে পানি, ময়লা পানি বের হচ্ছে, কালো পানি, যেটা ব্যবহার করার পুরোপুরি অনুপযুক্ত। এরপর ড্রেনেজ ব্যবস্থা তো অত্যন্ত খারাপ। খাল যেগুলো আছে সেগুলো দীর্ঘদিন পর্যন্ত ময়লায় পড়ে আছে, যার কারণে পানি যাওয়ার মতো অবস্থা নাই। এরকমের সমস্যা একটা একটা করে বললে আসলে দীর্ঘ হবে। তো এই ব্যাপারে আমরা সব সমস্যাগুলোকে আমরা অ্যাড্রেস করছি, আমরা মানুষের কাছে থেকে নিয়েছি, মত বিনিময় করেছি, আমাদের বন্ধুদের সাথে করেছি। তাদের পক্ষ থেকে যে সমস্ত সমস্যাগুলো এসেছে, সেই সমস্যাগুলো আমরা তালিকাভুক্ত করে এগুলা সমাধানের যে ওয়ে, এর থেকে বের করার যে ওয়ে, সেটাও আমরা চিন্তা করেছি
এবং সে আলোকে আমরা পরিকল্পনা নিয়েছি। এর পাশাপাশি আরও কতগুলো বিষয় আছে, এগুলোকে নিয়ে আমরা চিন্তা করেছি যে এই দুইটা বিষয় যদি বলেন, এর সাথে যারা মানে রুট লেভেলে মাঠ পর্যায়ে যারা জড়িত, এদের কিন্তু আসলে নিজস্ব কোনো শক্তি নেই, বরং এদের বিহাইন্ড, এদের পিছনে একটা বড় শক্তি আছে, সেটা সামাজিক শক্তি হোক, রাজনৈতিক শক্তি হোক, আবার তাদেরকে প্যাট্রোনাইজ করে রাষ্ট্রীয় পর্যায়ে যারা থাকে, আমি যদি স্পেসিফিক বলি মন্ত্রী, এমপি, এরা মূলত এদেরকে প্যাট্রোনাইজ করে। আমার মনে হয় আমি এটাই চিন্তা করেছি যে আমার অসুস্থতা বা আমার রোগ হয়েছে মাথায়, মাথার এই রোগের কারণে শরীরের বিভিন্ন জায়গায় উপসর্গ দেখা দিছে। উপসর্গকে চিকিৎসা করলে আপনার কিন্তু এটা ভালো হবে না, বরং ক্ষেত্র বিশেষে উল্টা হয়ে যায়, হিতে বিপরীত হয়ে যায়। মাথার এই অসুস্থতার কারণে উপসর্গ দেখা দিয়েছে, সেখানে মলম দিলেন, সেখানে ঔষধ দিলেন, ঔষধ খেলেন, কিন্তু ওই মলমের কারণে দেখা গেছে ওইটা আরও ছড়াই গেছে। এই জন্য আমাদের দেশের চিকিৎসা যেটা, অর্থাৎ এটাকে দূর করার জন্য আমাদেরকে এই যারা মাদক বিক্রি করে ওদেরকে ধরে জেলখানায় দেওয়া হয়, ওরা 15 দিন 1 মাস পরে আবার বের হয়ে যায়। এটা কোনো সমাধান না। সমাধান হলো এটাকে যারা লালন করে, এটাকে যারা পৃষ্ঠপোষকতা করে, এর পিছনে যে শক্তি, এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। তাহলে রুট লেভেলে যারা ইফটিজিং বলেন, কিশোর গ্যাং বলেন, এরপর যারা মাদকের যারা ব্যবসা করে, মানে এদেরকে আর পাওয়া যাবে না, যেহেতু এদের পিছনে শক্তি যদি না থাকে তাহলে হবে না। আর এখন যারা শক্তি, যে এলাকাভিত্তিক যারা আছে, এদেরও মূল শক্তি হচ্ছে রাজনৈতিক শক্তি। এটাই আমাদের টার্গেট। আসলে এটাকে বন্ধ করার অল্টারনেটিভ আর কোনো ওয়ে আমার দৃষ্টিতে নেই। যেখান থেকে উৎস, সেখান থেকে যদি বন্ধ করা যায় তাহলে আপনি রুট লেভেলের এগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এরপরে আসেন যে যারা রুট লেভেলে এই ব্যবসার সাথে জড়িত, যাদের জীবিকা অর্জনের এইটাই মাত্র ওয়ে, তাদেরকে আমরা তাহলে কী করব? তাদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। এদের প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়েছেন, মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। এর উপরে ভিত্তি করে এদেরকে পর্যায়ক্রমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এদেরকে মোটিভেশনের জন্য আসলে এদের যে পিছনের যে শক্তি, সেই শক্তিটাকে আমরা চিহ্নিত করব 1 নম্বরে। সেকেন্ড হলো যারা ইতিমধ্যে এর সাথে জড়িত হয়ে গেছে, তাদেরকে আমরা কাউন্সেলিং করে ভালো করার জন্য চেষ্টা করা হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা। এছাড়া অল্টারনেটিভ আর কোনো ওয়ে নেই। সেই অস্ত্র উদ্ধারের জন্য আমরা মানে অ্যাকচুয়ালি যেভাবে অভিযানের মাধ্যমে অস্ত্র উদ্ধার করা যায় সেইটা করতে হবে। আন্তরিকতার সাথে যদি মানে যারা ক্ষমতায় থাকবে তারা যদি আন্তরিকতার সাথে সিদ্ধান্ত নিয়ে যে এই অবৈধ অস্ত্র যেগুলো আছে উদ্ধার করার চেষ্টা করে, তাহলে এটা সম্ভব হবে। এ ব্যাপারে কর্মসূচির ড্রেনেজ যেগুলো খাল আছে সেগুলা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, ময়লা দূর করার জন্য নিয়মিত কাজ করতে হবে। এখন দেখা গেছে যে ওটা পরিত্যক্ত অবস্থায় আছে, হয়তোবা বাজেট পাস হয় কিন্তু বাজেট অনুযায়ী কাজ হয় না, লোক দেখানো কিছু কাজ হয়, বাকি টাকা আত্মসাৎ হয়ে যায়। কারণ আমাদের দেশে তো সব একেবারে মানে নিয়ম হয়ে গেছে রাষ্ট্রের, যে সব ক্ষেত্রে দুর্নীতি। আপনি এই যে রাস্তাঘাট আজকে মেরামত করতে হচ্ছে, ডিএনএস এই অবস্থা, তারপরে যে খাল মানে আপনার ময়লা ভরে থাকে, এগুলার মূল পিছনে কিন্তু কারণ হচ্ছে দুর্নীতি। বরাদ্দ হয় কিন্তু বরাদ্দর হয়তো বা 20 বা 30% কাজ হয়, বাকি টাকা বিভিন্ন লেভেলে ভাগ হতে হতে রাষ্ট্রপন্ত মানে রুট লেভেলে এসে খুব কম পরিমাণ টাকা আসে, সেই টাকা দিয়ে রাস্তার কাজ হয়। আপনি নিশ্চয়ই জানেন যে আসলে মানে রাস্তার কাজের জন্য এটার একটা থাকে, মেয়াদ থাকে, যে এই কয় বছর পর্যন্ত এই রাস্তায় আর কাজ করতে হবে না। সেটার মিনিমাম স্টেজটা হচ্ছে 5 থেকে একবারে 20 বছর পর্যন্ত। কিন্তু যেটার 5 বছরের জন্য যেই পরিমাণ বরাদ্দ হয়, দেখা গেছে ওই রাস্তা মেরামতের পরে 1 বছরও হয় না, 6 মাস পরেই ভাঙা শুরু হয়ে যায়। আসলে এটা তো একটা উপমা দিয়েছেন যে আসলে আমাদের দেশের যে অবস্থাটা আছে তার থেকে পরিত্রাণের জন্য এটা একটা উপমা হিসাবে তিনি বলেছেন। হ্যাঁ, মূলত এইভাবেই তো হওয়া উচিত ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের ওই কথা একটার দিকেই চলে আসে, আসলে বেশিরভাগ কথাই দুর্নীতি। আসলে এই করাপশন দূর করা ছাড়া সম্ভব না, এই জন্য দরকার সৎ নেতৃত্ব। সেক্ষেত্রে আমার ভূমিকা বলতে, আপনি জামাত ইসলামী সম্পর্কে নিশ্চয়ই আপনি জানেন যে এখানে আমাদের মানে আনুগত্যের উপরে আমরা অটল। সংগঠন
যারা সিদ্ধান্ত নেবে সেটা এক। আর 2 নম্বর হলো আমাদের আসলে প্রশিক্ষণটা এরকমের যে কেউ আসলে দায়িত্বর মতো একটা আমানত, একটা বোঝা, এটা সহজে কেউ নিতে চায় না। কাজে আমাদের মানে সেভাবেই আমরা চিন্তা করি যে সংগঠন যারা সিদ্ধান্ত দিবে সেটা আমরা মেনে নেব। তবে এখানে সংগঠনের যে দৃষ্টিভঙ্গি বা আমাদের তো জোট না, এটা একটা নির্বাচনী সমঝোতা আর কি। সেখানে এইটাই আলোচনা আছে যে প্রার্থী যেখানে ভালো করবে, জনমত যার বেশি, সেখানে তাকিয়ে দেওয়া হবে। সেই দৃষ্টিকোণ থেকে ঢাকা 4-এ আমরা যেটা দেখছি আলহামদুলিল্লাহ, যেখানে জামাতের উপরে মানুষের ব্যাপক আস্থা সারা, তারা এখন মানে অপেক্ষা করছে নির্বাচনের দিনের জন্য, যে নির্বাচনের দিন আসলে তারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। এটা তো আসলে বাংলাদেশের চিরাচরিত একটা প্রথা হয়ে আসছে যে যার যেখানে শক্তি এবং যাদের বেশি টাকা পয়সা আছে, কালো টাকা, এরপর যে মাসল পাওয়ার, এটা ব্যবহারের একটা প্রবণতা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে চলে আসছে। এর ঊর্ধ্বে তো এখনো আমরা উঠতে পারিনি। তা আমরা আশা করি যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে সকল দল তাদের বিগত দিনের চিরাচরিত যে প্রথা, মাসেল পাওয়ার, ব্ল্যাক মানির যে ব্যবহার, মানুষকে ভয়ভীতি দেখানো ও বিরোধী পক্ষের মতের যারা আছে তাদেরকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া, এগুলো কেউ করবে বলে আমার কাছে মনে হয় না। কারণ 5ই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের পরে অবশ্য তারা এর থেকে শিক্ষা নিছে বলে আমরা মনে করি। এরপরেও যদি কেউ করতে চায় তাহলে আমার মনে হয় এই দেশের জনগণ সেটা প্রতিহত করবে, এটা হতে দিবে না। আচ্ছা, এক ফাঁকে আর একটু কথা বলিনি। এই এলাকাতে ঢাকা 4-এ যেটা না বললে আমি পাচ্ছি না, সেটা হলো যে আসলে এই ঢাকা 9টা প্রশাসনিক ওয়ার্ড, এক মানে কোনো এলাকা, ঢাকা 4-এর ভিতরে একটা খেলার মাঠ নেই। এই যে মাদক, কিশোর গ্যাং, এর উৎপত্তির পিছনে এটাও একটা কারণ। একটা কমিউনিটি সেন্টার নাই 4-এর, মানে 9টা ওয়ার্ডের ভিতরে একটা কমিউনিটি সেন্টার নেই। এখানে কোনো পার্কের ব্যবস্থা নেই। মানে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ঢাকা 4 হচ্ছে এমন একটা এলাকা যেটা বাংলাদেশের ন্যাশনাল যে প্রবলেমগুলো আছে তার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকাভিত্তিক যে সমস্যা, সবগুলো এক জায়গায় করলে যা দাঁড়াবে, সব সমস্যাগুলো নিয়ে আমরা রাজধানীর একটা গুরুত্বপূর্ণ আসন ঢাকা 4-এ অবস্থান করছি। ভোটারদের উদ্দেশ্যে আমাদের আহ্বান যে আপনারা আসুন, আমরা সকলে মিলে বাংলাদেশটাকে গড়ি। আর বিগত 54 বছরে আপনারা দেখেছেন তার পরিবর্তিত যে বাংলাদেশ, এখানে সৎ, যোগ্য, দক্ষ, কমিটেড যে দল আছে তাদেরকে আমরা নির্বাচিত করি। তাহলে বাংলাদেশের যে সমস্যাগুলো নিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা চলছি তার অবসান হবে ইনশাআল্লাহ। ভোটারদের উদ্দেশ্যে আমার আহ্বান যে আসুন সবাই মিলে আমরা বাংলাদেশটাকে গড়ি। এখানে যে দীর্ঘদিনের যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদেরকে সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক এবং জবাবদিহিতামূলক একটি সরকার গঠনের দিকে এগিয়ে যাব। এবং আগামী নির্বাচনের সেই ব্যালট বিপ্লব হবে, নীরব ব্যালট বিপ্লব, এবং আপনারা নিশ্চিন্তে প্রতিবন্ধকতাহীনভাবে আপনারা উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন। আমরা আশা করি বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠিত হবে, মানবিক একটি বাংলাদেশ হবে। আমরা সকলকে নিয়ে সামনে একদিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ।